স্নান সেরে আমি আমার ঘরে গেলাম, আর বাড়ির লোকজন না থাকার কারণে শুধু একটা লাল চুড়িদার পরে নিলাম, তবে অন্য কিছু পরলাম না। তারপর আমি রান্নাঘরে চলে গেলাম, আর দীপ ওখানেই এখনও প্লেটগুলো পরিষ্কার করছিল। তো আমি ওর দিকে তাকালাম, আর দীপ আমার দিকে। তখন আমি দীপের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলাম, আর দীপ লজ্জা পেয়ে আমার দিক থেকে চোখ সরিয়ে নিল, আর মনে মনে ভাবতে লাগল, বৌদি কি আমার যন্ত্র দেখতে পেয়েছে নাকি? তবে একটু পরে মনে মনে ভাবল, আমি তো তাড়াহুড়ো পরিষ্কারও করতে পারলাম না, দেখতে পেয়েছে তো কি হয়েছে। দেখেও যদি আমাকে না বকা দিয়ে মুচকি হাসি দেয়, তার মানে বৌদিও আমাকে চায়। কিছুক্ষণ পর দীপ আমার দিকে তাকালো, আর একটা মুচকি হাসি দিল, আর আমি বুঝে গেলাম যে দীপেরও ইচ্ছা আছে আমার ওপর। তারপর আমরা দুজনে খাবার টেবিলে খেতে, আমি একদিক আর দীপ আমার উল্টো দিকে বসল। তখন কারো মুখে কোনো কথা ছিল না, আর আমরা দুজনেই নিজের মনে খাওয়া দাওয়া করছিলাম। আমি ভাবছিলাম দীপ কিছু বলবে আগে, আর দীপ ভাবছিল যে আমি কিছু বলবো। এরকম করে খেতে খেতে আমি দীপের দিকে তাকালাম, আর ডান পা দিয়ে দীপের বাঁ পা ঝোলাম একবার। দীপ তখন বুঝতে পারল যে আমি ওর সাথে কিছু করতে চাই, তাই দীপ ওর ডান পা দিয়ে আমার পায়ের উপর পা ছোঁয়া লাগালো, আর দুজন দুজনের দিকে তাকিয়ে চুপচাপ মুখ বন্ধ করে মুচকি মুচকি হাসতে লাগলাম। আর ব্যবহার দেখে দীপ আরও সাহস করে ওর ডান পা দিয়ে আমার বাঁ পায়ের উপর লাগালো, তারপর হালকা হালকা ছোঁয়া দিতে লাগলো। এরকম করে আমার সুপ্ত চাহিদাগুলো জেগে উঠতে লাগলো। কিছুক্ষণ পর হঠাৎ দীপের চোখ আমার চোখের উপরে পড়ল, আর দীপ লজ্জা পেয়ে ওর পাটা সরিয়ে নিল। তারপর আর কিছু করল না, আর আমরা দুজনেই খাওয়া দাওয়া শেষ করলাম। তারপর আমি ওকে বললাম, তাহলে রাতে আসিস একদম। তখন দীপ আমাকে বলল, ঠিক আছে বৌদি, আমি অবশ্যই আসব। খাওয়া দাওয়া যেমন তেমন, দুধ আমাকে খেতেই হবে। ওর এই কথা শুনে আমি একটু মুচকি হেসে বললাম, একদিনেই তো খুব দুষ্টু হয়েছ দেখছি। দীপ তখন আমাকে বলল, এমন একটা বৌদি থাকলে তো দুষ্টুমি করতেই হবে। আমি বললাম, ভালোই তো কথাও যেন দেখছি। তারপর দীপ চলে গেলে আমি দরজা বন্ধ করে দিলাম। রাতের সময় প্রায় ৯টার দিকে আমি রান্নাঘরে রান্না করতে গেলাম। কিছুক্ষণ পরে দরজার বেল বাজল। আমি তখন বুঝতে পারলাম দীপ এসেছে। তাই আমি তাড়াতাড়ি করে দরজা খুলতে যাওয়ার সময় আমার হাত লেগে একটা জলের গ্লাস পড়ে গিয়ে রান্নাঘরের মেঝেতে জল টুটটুম্বু হয়ে গেল। তারপরও আমি দরজা খুলে দীপকে বললাম, দীপ আয়, ভেতরে আয়। আমার কথা শুনে দীপ বলল, হ্যাঁ চল বৌদি। তারপর দীপ ভেতরে এলো, আমি দরজা বন্ধ করে দিলাম, আর আমি রান্নাঘরে গেলাম। কিন্তু তখন আমার মনে ছিল না যে রান্নাঘরে জল পড়েছে। তাই আমি রান্নাঘরে ঢুকে ভেজা মেঝেতে পা রাখার কারণে আমার প্লাস স্লিপ করল, আর আমি সাথে সাথে মেঝেতে পড়ে গেলাম। আর আমার মুখ দিয়ে শুধু একটা আওয়াজ বেরোলো পড়ে যাওয়ার কারণে। পড়ে যাওয়ায় আমার কোমর আর পিঠে হালকা লেগেছিল। দীপ আবার আওয়াজ পেয়ে আমার কাছে এসে দেখল যে আমি রান্নাঘরের মেঝেতে পড়ে আসছি। সেটা দেখে দীপ আমার সামনে এসে আমার ২ হাত ধরে আমায় টেনে উঠানোর চেষ্টা করতে লাগল। আর ভেজা মেঝে হওয়ার কারণে দীপেরও পা স্লিপ করল, আর দীপও আমার উপরে পড়ে গেল। পড়ে গিয়ে দীপের মুখটা মাঝখান থেকে লাগল, আর সাথে সাথেই ও রীতিমতো দাঁড়িয়ে গেল। আমার তখন একটুখানি হাত লাগায় আমি বুঝতে পারলাম। তখন আমার ভেতরে অন্যরকম একটা অনুভূতি তৈরি হলো। তাই আমি তখন মনে মনে ঠিক করলাম, যেভাবেই হোক এর সাথে আমাকে লাগাতেই হবে। কিন্তু মুহূর্তেই আমি নিজেকে সামলে নিয়ে ওকে বললাম, দীপ, আমার কোমরে লেগেছে, ওপর থেকে তাড়াতাড়ি সর। আমার এই কথা শুনে দীপ ওপর থেকে সরে আমার পেছনে গেল, আর আমার ঘাড়ে ওর ২ হাত রেখে আমাকে তোলার চেষ্টা করল।
ওর গায়ে অনেক শক্তি থাকায় আমাকে তুলতে ওর বেগ পেতে হলো না। এরপর উঠে গিয়ে আমি আমার বাঁ হাত দিয়ে বাঁ পাশের কোমর ধরলাম আর দীপকে বললাম, দীপ, আমাকে ধরে আমার ঘরে নিয়ে চল। দীপ আমার কথা শুনে আমার ডান পাশে এসে দাঁড়ালো আর আমি ওর ঘাড়ের উপর দিয়ে আমার ডান হাতটা রাখলাম আর বাঁ হাত দিয়ে আমার কোমর ধরলাম। দীপ ওর হাতটা আমার পেছনে নিয়ে এসে আমার কোমরের উপর রাখল আর আমাকে নিয়ে দীপ ঘরের দিকে যেতে লাগল। কিন্তু আমি বুঝতে পারলাম দীপ আমাকে ধরার নাম করে অন্য জিনিস ধরার চেষ্টা করতে লাগল। তবে বুঝতে পেরেও আমি কোনোরূপ বাধা দিলাম না। তারপর আমরা দুজনে আমার ঘরে আসলাম। ঘরে আসার পর দীপ আমায় আমার বেডে বসিয়ে দিল আর আমি উল্টো হয়ে বেডের মাঝে শুয়ে পড়লাম। আর দীপকে বললাম, দীপ, আমার কোমরটা মালিশ করে দিতে পারবি? খুব ব্যথা করছে। দীপ বলল, হ্যাঁ বৌদি, কেন পারবো না। আমি তখন ওকে বললাম, তাহলে দেখ, ওই টেবিলে মালিশ করার তেল আছে, ওটা দিয়ে মালিশ কর। দীপ আমাকে বলল, ঠিক আছে, করছি। তারপর দীপ টেবিল থেকে মালিশ করার তেলটা এনে আমায় বলল, বৌদি, করতে হলে তো একটু উপরের দিকে তুলতে হবে। আমি বললাম, হ্যাঁ, তুলে দে, কোনো ব্যাপার না, তোর যেমন করে করতে ভালো লাগবে সেরকম করে মালিশ কর। এরপর দীপ মালিশ করতে লাগল। এর কিছুক্ষণ পরে আমি বুঝতে পারলাম ওর ভেতর থেকে ফনা তুলে বসেছে। আমার তখন ভালোই লাগছিল। তারপরও আরেকটু মজা নেবার জন্য ওকে বললাম, আরেকটু মালিশ কর। দীপ বলল, তাহলে তো। ওর কথা শেষ করতে না দিয়ে আমি ওকে বললাম, আমি তো আগেও বলেছি, তোর যেমন করে ভালো হবে করতে তেমন করে কর। আমার এই কথা শুনে ও যেন আকাশের চাঁদ হাতে পেল, তাই ও খুব আনন্দের সাথে শুরু করে দিল। এর একটু পর দীপ আমাকে জিজ্ঞেস করল, এবার ভালো লাগছে বৌদি? আমি বললাম, হ্যাঁ রে, খুব ভালো লাগছে। দীপ বলল, বৌদি, তুমি কি জানো আমি আরো ভালো করে মালিশ দিতে পারি? আমি বললাম, আচ্ছা, তাহলে আমাকেও দে আরো ভালো করে। বলল, ঠিক আছে, দিচ্ছি। তারপর দীপ যা করতে শুরু করলো তাতে আমার অবস্থা খুব খুব খারাপ হতে লাগলো। তখন আমি কিছুতেই আর নিজেকে সামলাতে পারলাম না। তাই লাজ লজ্জা ভুলে আমি দীপকে বললাম, দীপ, অনেক হয়েছে, এবার কাজ শুরু কর। আমার এই কথার মানে বুঝতে পেরে দীপ আর দেরি করল না, সাথে সাথেই লাগাতে শুরু করলো। তখন আমি ওকে বললাম, ঠিক আছে, কর, কিন্তু আস্তে সুঝতে আমাকে আবার যেন ব্যথা দিস না। আমার এই কথা শুনে ও আরও জোরে জোরে খেলতে শুরু করলো। তখন আমি আরও মজা পেতে লাগলাম। কিন্তু আমি ওকে বললাম, দীপ, তুই তো সব কিছু ভেঙে ফেলবি মনে হচ্ছে। যদিও আমি মনে মনে এমনটাই চাচ্ছিলাম। কিন্তু দীপুও খুব শেয়ানা ছেলে। ও আমাকে বলল, বৌদি, আমি জানি মেয়েরা আস্তে বললে জোরে করতে হয়, আর জোরে বললে আস্তে করতে হয়। তোমরা আসলেই সব কিছুতে ঠিক উল্টো। ওর কথা শুনে আমি বললাম, বাপ্পা, তুই তো দেখছি বুদ্ধরাম হয়ে গেছিস, এবার মন দিয়ে আসল কাজ কর। তারপরও আর ওর কোনো কথা না বাড়িয়ে কাজ করতে শুরু করলো। প্রায় ঘরখানিক দীপ আমাকে বলল, বৌদি, খুব মজা পেলাম। আমিও বললাম, সত্যি দীপ, আমিও খুব মজা পেয়েছি, কিন্তু এ ব্যাপারে কাউকে কিছু বলিস না যেন। আমার কথা শুনে দীপ আমাকে বলল, আমি পাগল নাকি যে কাউকে বলতে যাব? এত সুন্দর বৌদির সাথে খেলেছি, সেটা তো আমার ভাগ্য। এরপর আমরা আরও 2 বার মজা করে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে গেলাম।